যেদিন ডেলিভারি ব্যথা উঠে তখন সে আমার সাথে সেক্স করছে, আর প্রতিনিয়ত একদম 9টা মাসই আমার সাথে সেক্স করছে ডেলিভারির আগের দিন পর্যন্ত। হয়তো বাচ্চার মাথায় তখন আঘাত লাগছে। আমার বাবুটা এক পাশে শুয়ে কান্না করতে করতে তার খিচুনি আইসা যাইতো, কিন্তু সে তার ফিজিক্যালি চাহিদাটা মেটানোতে ব্যস্ত থাকতো। আপনি আমাকে খুব বাজেভাবে ঠকাইছেন। 2021 সাল তো ওই সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, প্রপোজ করে ফেলে যেদিন দেখা হয় ওই দিনই। আমারও তাকে ভালো লাগা শুরু হয়ে যায়, এরকম করে কিছুদিন তার সাথে আমার রিলেশন কন্টিনিউ হয়। তো যখন রিলেশনের বয়স 1.5 বছর হয় তখন হঠাৎ আমার বাড়িতে বিষয়টা জানাজানি হয়ে যায়। তো জানাজানি হওয়ার পর আমার উপর অনেক টর্চার বা তার থেকে দূরে সরানোর অনেক চেষ্টাও করছে সকলেই। আমার বাড়িতে আমাকে একদম টোটালি আটকে দেওয়া হয়েছে, ঘর থেকে বেরও হইতে দেয় না আমাকে। টয়লেটে গেলেও আমাকে আর কি তারা গার্ড দিয়ে রাখতো। প্রায় 16 দিন যাবত আমি এরকম ছিলাম। তো রাখার পর আমি তাকে বললাম তুমি বিয়ের প্রস্তাব পাঠাও। তারপর ওর আব্বু একটা ঘটক পাঠাইছে ঠিকই, কিন্তু 2 লাখ টাকা যৌতুক দাবি করছে উনি। তো ওই জায়গায় আমার আব্বু আমার কথা ছিল যৌতুক তো দূরের কথা, আমরা মেয়েকে দরকার পড়লে নিজের হাতে মাইরা ফেলবো, কিন্তু এই জায়গায় আমরা কখনো বিয়ে দিব না, এত নিচু জায়গায়। তাদের আর্থিক যে অবস্থা ওটা আমাদের থেকে অনেকটা নিচু ছিল আর কি। তো এই বিষয়টা এখানেই ক্লোজ। আমার আব্বু আম্মু দিবে না, আর তার আব্বু আম্মু যৌতুক ছাড়া নিবে না। তো সে বলতেছে যে আমার অবস্থা খুবই খারাপ, তুমি যদি এখন না আসো আমি সুইসাইড করে নিব। লাইফে ফার্স্ট ছিল, আমি অতিরিক্ত এটার প্রতি আসক্ত হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে তার কিছু একটা হয়ে গেলে আমি তো নিজেও থাকবো না। তার 7 দিন পর আমি বাড়ি থেকে পালালাম। তারপর হয়েছে যে ও আমাকে নিয়ে আসার পর আমাদের বিয়ে পড়ানো হলো, 1 লাখ টাকা কাবিন দেওয়া হলো, 1,20,000 টাকা। সে আমাকে নিয়ে আলাদা একটা বাসায় ছিল, সবকিছু কন্টিনিউ ভালো মতো চলতেছিল। আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ হয় নাই, না আমার ফ্যামিলির সাথে না ওর ফ্যামিলির সাথে। তার 5 দিন পর তার বাসা থেকে ফোন আসে, তার মা তাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর সে বলতেছে আম্মু দেখো আমি তো মেয়েটাকে নিয়ে আসি নাই, মেয়েটা বাসা থেকে বের হয়ে বলতেছে আমাকে না নিলে আমি সুইসাইড করে নিব। তো তখন কথাটা শোনার পর আমার খুবই কষ্ট লাগছে। কষ্ট লাগার পর আমি ভাবছি কি যে হয়তো এখন বাঁচার জন্য এরকম করতেছে যাতে আমাদের সবাই মেনে নেই, মেন উদ্দেশ্য সম্পর্কটা মানায় নেওয়া। আচ্ছা এটা এখানে কনফার্মাইজ করলাম। করার পর আমার বাড়ি থেকে ফোন দিছে, তারা কেউ মাইনা নিবে না, এক কথায় যে কথা বলছি খারাপ লাগতেছিল কিন্তু মাইনা নিব না। তো তারপর 15-20 দিন পর ওর ফোনটা যখন আমার কাছে রেখে সে কাজে চলে যায়, আমি ফোনটাতে ঘাটাঘাটি করে তার মেসেঞ্জারে ঢুকে যাই। ঢুকার সাথে সাথে আমি তার এক্স গার্লফ্রেন্ড যে ছিল সে আমার সাথে ডাবল ডেট করছে। তাদের এই 3 বছরের খারাপ কিছু SMS, কিছু ছবি, কিছু ভিডিও ছিল। সে ওই মেয়েটার সাথে অনেকবার ফিজিক্যালি এরকম করছে, এটাও আমি জানতে পারি। তো এটা জানার পর মানাই নিছি যে দেখো যাই হয়েছে তুমি সব ভুলা যাও, আমি এসব ভুলে থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। ওই সময়টাতে আমার বড় বোনের বিয়ে ঠিক ছিল আগে থেকেই। তো তখন একটা সুযোগে আর কি সবাই মিলে আমার বাবাকে আমার মাকে মানাই নিছে। পরে সব ঠিক হলো, তাকে একদম সবারই পছন্দ হয়েছে, জামাই হিসেবে যতটুকু পাওয়ার সম্মান আদর সবই সে পাইছে, সব কন্টিনিউ ভালো। তো একটা বেবি নিলাম আমরা। আমি বেবি কনসিভ করার পর যখন 5 মাস দেখলাম যে একটা মেয়ে তাকে অনবরত কল দিতেছে। সে বলল এটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে আমার 7-8 বছরের সম্পর্ক। তো এটার জন্য আমি ওকে কিচ্ছু বলি নাই। আমি ওই মেয়েটাকে ফোন দিয়ে বললাম যে আপু আপনি আর যোগাযোগ করেন না, আমাদেরকে সুখে থাকতে দেন। আমি ভাবলাম কি যে আমার হাজবেন্ড তো আমার থেকে দূরে থাকে, একা থাকে, ঢাকাতে থেকে সে একটা জব করতো আর আমি বাড়িতে থাকতাম, তার গ্রামের বাড়িতে। হ্যাঁ। তো আমি ভয় পাচ্ছিলাম যে সে না আবার ওই মেয়ের সাথে জড়ায় যায়। তার জন্য তাকে দূরে রাখার জন্য ওই মেয়েটার সাথে আমি কথা বলি। তো ওই মেয়েটা আমার হাজবেন্ডকে আবার রিপিট করছে, বিচার দিছে। তো আমার হাজবেন্ড বাসায় এসে, তখন আমি 7 মাসে প্রেগনেন্ট, বলতেছে এই তোর কত বড় সাহস, তুই কাকে ফোন দিছ জানোস? এই সব ঝামেলা আবার মিটমাট হইলো। সে ঢাকায় চলে আসে। বললাম যে আচ্ছা তুমি ঢাকা চলে যেতে, আমার তো কষ্ট হইতেছে। তা আমি আমার আম্মুর কাছে যাই 2-3 দিন থেকে নর্মাল হয়ে আসি। আমার শ্বশুর ঢাকা আসছিল 3 দিনের জন্য। তা আমি আমার শাশুড়িকে বলে গেছি যে মা আমি যাচ্ছি আমার আম্মুর কাছে। সে বললো আচ্ছা যাও। তো যাওয়ার পরে আমার শ্বশুর যখন বাড়িতে আসে তখন আমার শাশুড়ি বললো তোমার ছেলে আর বউ ঝগড়া করে চলে গেছে। তার সাথে ঝগড়া করে চলে গেছি, আমার শাশুড়ির সাথে আর কি। তো আমার শ্বশুর বলে দিল ক্লিয়ার যে বাড়ি থেকে যে গেছে সে যেন আমার বাড়িতে আর না আসে। আমি ওকে রিকোয়েস্ট করলাম যাই হয়েছে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। তো সে আমাকে কথা মতো নিয়ে আসে। নিয়ে আসার পর সে সব সময় আমাকে বলতো যে নর্মাল ডেলিভারি কিভাবে করা যায়, ওইসব ভিডিও দেখবা, ওইসব খাবার খাবা। সে আমাকে আমার যা মন চাইতো ওইটা পর্যন্ত আইনা খাওয়াইতে পারে নাই। 1 ফোঁটা দুধ বা একটা ডিম যে আমাকে খাওয়াবে ওই টাইমে তার ওই সামর্থ্যটাও ছিল না। তারপর আমি তার হাতটা ছাড়ি নাই যে আমি এইভাবেই থাকবো, তোমার কাছে রাখো এইভাবেই। তো যেদিন আমার ডেলিভারি পেন উঠলো সে আমাকে রাত 12টার সময় আমার আম্মুর সাথে ছিল। তো
ওই দিক দিয়ে আমার হাজবেন্ড মাকে এসে বললো যে আম্মু আপনি ওকে নিয়ে দেশের বাড়ি চলে যান, আমার কাছে টাকা পয়সা নাই। আমি বললাম যে ওকে গলাটা ধরে জাস্ট ওই দিন সারা রাত আমি ওর গলা ধরে কান্না করছি যে তুমি আমাকে পাঠাইও না, আমার শক্তি নাই এই ডেলিভারির ব্যথাটা নিয়ে ময়মনসিং পর্যন্ত যাওয়ার। কিন্তু সে আমার কোনো কথাই শুনে নাই। সে আমাকে নিয়ে যায় রাত 12:30টার সময়, শুধু আমার আম্মুর সাথে ছিল, আমাকে গাড়িতে উঠায় দেয়। 7টা ঘন্টা আমি জার্নি করি গাড়িতে ব্যথা নিয়েই। বাসায় যাওয়ার সাথে সাথে আমার নর্মালি ডেলিভারি হয়। আমি বললাম যে দেখো আমি আর বাড়িতে যাব না, বাচ্চা তো সুস্থ আছে, আমাকে নিয়ে আস। ওই যে ঢাকায় আসা পড়লাম, তখন আমার বাবুর তখন 6 মাস চলে। তো হঠাৎ আমার বাবুর মানে অস্বাভাবিক একটা কিরকম দেখতেছি তার লক্ষণগুলো। তখন আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ডাক্তার যেটা বলে তখন আমরা পুরোপুরি একদম শকড হয়ে যাই। ডাক্তার বলছে যে আপনার বাচ্চা ব্রেনে আঘাত পাইছে, তার ব্রেনের ম্যাক্সিমাম অংশই ড্যামেজ হয়ে গেছে, আপনারা যদি চিকিৎসা না করেন, ট্রিটমেন্ট না করেন, তাহলে সে প্রতিবন্ধী হবে। এইগুলার মূল কারণ ছিল যেদিন আমার ডেলিভারি পেইন উঠছে, উঠার আগ মুহূর্তে ও রেগুলার একদম ফার্স্ট মাস থেকে শুরু করে একদম 9 মাস পর্যন্ত সে কন্টিনিউ আমার সাথে সম্পর্ক করছে, একদম কন্টিনিউ। আমি বলছি ওকে যে আমি কান্নাকাটিও করতাম যে আমার খুব কষ্ট হয়, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, বাচ্চাটা তো তোমার, ক্ষতি হইলে তো তোমারও হবে। প্রতিনিয়ত একদম 9টা মাসই আমার সাথে সেক্স করছে ডেলিভারির আগের দিন পর্যন্ত। আমি কান্না করতাম, সে তখন আমার মুখে এভাবে ধরতো, এভাবে ধরে তারপর সে তার কাজ চালায় যাইতো। যেদিন ডেলিভারি ব্যথা উঠে তখন সে আমার সাথে মানে সেক্স করছে, আমি ফ্রেশ হতে যাব, তখনই আমার ব্যথা অনুভব হয়। হয়তো বাচ্চার মাথায় তখন আঘাত লাগছে। শুধু এখানেই তাই মানাই। আচ্ছা, এখন যেটা হয়েছে যে আমার বাচ্চার চিকিৎসা বাবুর আব্বু যে বারবার তার ট্রিটমেন্ট গুলো বন্ধ করে দিতে চাচ্ছে, যে আমার আম্মু যেটা বলে ওটাই সঠিক, তুমি কি আগে বাচ্চা পালছো? আমার আম্মু বলে বাবুর কিছুই হয়েছে না। আসলে আমার বাবুর কিচ্ছু হয় নাই, তুমি বাবুকে ওষুধ খাওয়ায় নষ্ট করে ফেলতেছো আরো। তো সে ট্রিটমেন্ট বন্ধ করে দিল। বারবার সে আমাকে মানে ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজের কিরকম করতো। আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে রেডি হয়ে থাকার চেষ্টা করতাম, মানে তার প্রতি ওরকম থাকার চেষ্টা করতাম যাতে সে বাইরের দিকে নজর না যায়। আমার কথা ছিল একটাই যে সে যদি বুঝতেন যে তার ফিজিক্যালি নিডটা বেশি, হ্যাঁ এটা বুঝতে পারতাম, কিন্তু এটা বুঝি নাই যে সে এটা বাড়ানোর ওষুধটা খায়, এটা আমি টের পাই নাই কখনো। খুবই কষ্ট হতো, আমি কান্নাকাটি করতাম বা মাঝে মাঝে ঝামেলাও করতাম যে তুমি বুঝার চেষ্টা করো। আমি যদি অসুস্থ থাকতাম তাকে বলতাম, বুঝাইয়া বলতাম যে দেখো আমাকে অন্তত আজকে রেহাই দাও, তুমি কালকে নিও, আজকে আমাকে মাফ করে দাও। সে তখনই কি করতো, আমাকে এইভাবে জাস্ট ধাক্কা দিয়ে সরাই দিত যে যা আমার কাছ থেকে দূর হো। আর গালিগালাজ করতো, বলতো যে শালারি করে শালা, তোরে আমি বিয়ে করছি কি জন্য। আমার বাবুটা এক পাশে শুয়ে কান্না করতো, কান্না করতে করতে তার খিচুনি আইসা যাইতো, কিন্তু সে তার ফিজিক্যালি চাহিদাটা মেটানোতে ব্যস্ত থাকতো। আমার বাচ্চাটাকে ঘুম পাড়াইতে দিত না, কোলেও নিতে দিত না, এমনকি সে নিজেও নিত না। আমি আমার এই অসুস্থ বাচ্চা নিয়ে নিচে যায় বাজার করে আনতাম, একা একা কোলে নিয়ে রান্না করতাম। তারপর সে ময়মনসিং গেছিল, আর ময়মনসিং তার পরকীয়া প্রেমিকার বাড়ি। আসার পর আর কি তার ফোনের লকটা পাল্টাই দিস। তো আমার ডাউট হলো তারা হয়তো কিছু করছে, তার জন্য লক দিয়ে রাখছে। তাকে বারবার বললাম লকটা খুলে দাও, সে আমাকে লক খুলে দিল না। না দেওয়াতে সে আরো আমাকে গালিগালাজ করতেছে, হাসি তামসা করতেছে, দিবে না। তো আমি ফোনটা ভেঙে ফেলছি। সে আমাকে এমনি চুলটা ধরে সে আমাকে নিয়ে আসছে ঘরে, নিয়ে আসা একটা ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে, লাথি দিয়ে আর কি ফালাই দিয়ে। সে আমার অনবরত আমার বুকের মধ্যে লাথি, কিল আর ঘুষি দিতেছে, অনবরত দিতেই আছে। তারপর আমি যখন ওইখানে পড়েছিলাম, সে উঠা যায় আর রুটি বানানোর বেলুন ছিল যেটা, ওইটা নিয়ে এসে সে আমাকে পেটাইছে ওই দিন। তারপর হয়েছে কি, এখন সে আমার সাথে কন্টিনিউ সম্পর্ক ভালো চলতেছে। সে আমাকে বলতেছিল ঈদের 2 দিন আগে থেকে যে আমি এক জবের কাজে এক জায়গায় যাবো, কিছুদিন সময় লাগবে, 10-12 দিন। তো তারপর তাকে আমি তার কথা মতো সব গুছগাছ করে বের করে দিলাম। সে বের হয়ে গেল। যাওয়ার পর থেকে এখন সে পুরোপুরি নিখোঁজ। তার কোনো কতদিন ধরে? প্রায় 1 মাস। ঈদের পরের দিন বের হয়েছে, আপনার সাথে কোনো যোগাযোগ না, যোগাযোগ নেই। এখন তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমার বাচ্চাটার বয়স এখন 17 মাস। সে হাঁটতেও পারে না, বসতেও পারে না, কথাও বলতে পারে না। আমরা যতটুকু জানি সে চোখেও কম দেখে। মানে সে পরশুদিন খাবার খাইতেছিল আর বলতেছিল যে বাবা, সে কথা বলতে পারে না, কিন্তু সে তারা বাবাকে অনবরত ডাকতেছিল যে বাবা, আমি আপনাকে কোনোদিনও মাফ করতে পারবো না, আপনি আমাকে খুব বাজেভাবে ঠকাইছেন।
সাথে আমার মেয়ের জীবনটাও শেষ করে দিয়েছেন, যেখানে আমার মেয়ের বড় হওয়ার কথা ছিল তার বাবার কুলে, তার মায়ের কুলে আদরে। আর আজকে সেই জায়গায় আমি আমার মেয়েকে সারাটা দিন বাসায় রেখে জব করতে বাইরে যাই। আমি জাস্ট আমার আল্লাহর কাছে বিচারটা দিয়ে রাখলাম যে আল্লাহ, যে আমাকে আমার সন্তানকে এইভাবে ঠকাইছে, তার পরিণতি তুমি আমাকে দেখাই নিও, এইটুকুই চাওয়া।